করোনায় একদিনে আক্রান্ত ২,০০০ ছাড়ালো, মৃত্যু ১৫ জনের। ৩১শে মে থেকে অফিসে বিভিন্ন থাকবে ১৫ জুন পর্যন্ত। গাফিলতির কারণে ইউনাইটেড হাসপাতালে আগুন, তদন্ত দল। দেখছেন শিরোনামগুলো শুনছিলেন। VSL, Angle, Channel, HB. এই একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটিএন নিউজে। এবারে করোনা প্রসঙ্গে জানাবো worldremiters.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫৮,০৩,৭৮৫ জন, সুস্থ হয়েছেন ২৫,০৯,৩৪৪ জন এবং মৃতের সংখ্যা ৩,৫৭,৭১৪ জন। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৪০,৩২১ জন, সুস্থ হয়েছেন ৮ জন এবং এই ৫৫৯ জন। দেশে এবার একদিনে করোনা রোগী শনাক্ত ১ লাফে ২,০০০ ছাড়ালো। এতে করে মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৪০,০০০-এরও বেশি। এ সময় করোনায় মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যু সংখ্যা ৫৫৯ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,০২৯টি। এ পর্যন্ত শনাক্ত ৪০,৩২১ জন। শনাক্তের হার ৫.৭৯%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৫০০ জন। এ পর্যন্ত সুস্থ ৮,৪২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৮৯%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ১৫ জন। এ পর্যন্ত ৫০০ মৃত্যুবরণ করে। নিয়ে চলমান নিষেধাজ্ঞা ১৫ পর্যন্ত করে। ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে, তবে ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মচারী এবং গর্ভবতী নারীরা অফিসে আসবেন না। শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করবে। ১৫ জুন পর্যন্ত এক জেলা থেকে অন্য জেলায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। হাটবাজার, দোকানপাট ও শপিং মল বিকাল ৪টার মধ্যে বন্ধ করতে হবে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি ছিল। প্রাথমিক তদন্ত শেষে এমন তথ্য জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিস এবং সিআইডির পক্ষ থেকে ২টি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বেসরকারি হাসপাতালে করোনা ইউনিট চালুর সরকারি নির্দেশনা অনুযায়ী রাজধানীর ইউনাইটেড হাসপাতাল তাদের মূল ভবনের বাইরে করোনা রোগীদের জন্য আইসোলেশন ইউনিট নির্মাণ করে।
বোর্ড প্লাস্টিক দিয়ে তৈরি সেই ইউনিটে বুধবার রাতে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়া এই আগুনে ইউনিটটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মারা যান এখানে থাকা 5 রোগীর। অগ্নিকাণ্ডের এই ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং ফায়ার সার্ভিসের তদন্ত দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। ফায়ার সার্ভিস এবং সিআইডির গঠিত তদন্ত দল আলাদাভাবে রিপোর্ট দেবে 7 কার্য দিবসের মধ্যে। তদন্তকারী দলগুলোর প্রাথমিকভাবে দেয়া তথ্যে উঠে আসে ব্যয়বহুল এই হাসপাতালটির ইচ্ছাকৃত অবহেলার চিত্র। সেখানকার অগ্নি নির্বাপন যন্ত্রগুলো ছিল মেয়াদোত্তীর্ণ, ফায়ার হাইড্রান্ট থাকলেও তা লোকবল ছিল না। মেয়াদোত্তীর্ণ ওই ফায়ার এক্সটিংগুইশারের দায় কিন্তু হসপিটালের, এটা উচিত ছিল আরো ইলেকট্রিক্যাল অনেক ডিভাইস ছিল তো, এবং এখানে এসিগুলোও কিন্তু নেগেটিভ ছিল। তো আমরা সবগুলো খতিয়ে দেখছি। কেমিক্যালে হইতে পারে, কারণ কেমিক্যাল ওখানে ভর্তি, হ্যান্ড স্যানিটাইজার গ্যালনকে গ্যালন, তারপরে বোতলকে বোতল আমরা যেগুলো জব্দ করছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, গাফিলতির সুনির্দিষ্ট প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে এসে দুর্ঘটনার জন্য যদি রোগী যদি মারা যায়, এটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক ব্যাপার। আমি মনে করি যে যেসব হাসপাতালগুলা আপনারা এসব এক্সটেনশন করবেন, আমাদেরকে আজকে এখন থেকেই আরও বেশি ফায়ার সেফটির উপরে গুরুত্ব দিতে হবে। তদন্তে যদি গাফিলতি যদি হয়, অবশ্যই এটা সরকার তাদের কিছু ব্যবস্থা নিতেই হবে এটাকে। তবে একটি অপমৃত্যুর মামলা দায়ের এবং অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় প্রকাশ করে লিখিত বিবৃতি দেওয়ার বাইরে কোনো কথা বলেনি ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। করোনা ভাইরাস শনাক্তে গুরুত্বপূর্ণ ধাপ নমুনা সংগ্রহ ও তা পরীক্ষা। নমুনা পরীক্ষায় সতর্ক না থাকলে স্যাম্পল নষ্ট হয়ে আসতে পারে ভুল রিপোর্ট। তাই পিসিআর ল্যাবে থাকতে হবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সশস্ত্র বাহিনীর প্যাথোলজি ইনস্টিটিউটের পিসিআর ল্যাব ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী আহমেদ রাপি তানিম। করোনার নমুনা পরীক্ষায় দেশের অনেক ল্যাবে ভুল রিপোর্ট এসেছে। টেকনিক্যাল গাইডলাইন অনুযায়ী নমুনা নষ্ট বা ভালোভাবে সংরক্ষিত না হলে পিসিআর মেশিনে 30 থেকে 35% ভুল ফলাফল আসার আশঙ্কা রয়েছে। আমাদের টেকনিক্যাল এরর এবং কোনো যেন কন্টামিনেশন না হয় সেই প্রস্তুতি নিয়ে আমরা এখানে কাজ করি। বাট ফার্স্ট আমাদের এখন পর্যন্ত আমরা এতগুলো টেস্ট করেছি, এখন পর্যন্ত কোনো ফলস পজিটিভ আসলে আসেনি, ডিউ টু আওয়ার কনসেন্ট্রেশন অ্যান্ড আওয়ার ডেডিকেশন। কোভিড-19 করোনা ভাইরাস শনাক্তকরণে আরটি-পিসিআরকেই গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। আমাদের এখানে দুটো মেশিন আছে, আমরা একটা মেশিনে রান দিই, আমরা আরেকটা মেশিনের জন্য রেডি করে ফেলি। ওটা হয়ে যাওয়ার পরপরই অ্যানালাইসিসে বসে যাই একটা গ্রুপ, আর একটা গ্রুপ আবার আরেকটা রেডি করে আবার আরেকটা পিসিআর মেশিনে দিয়ে দেওয়া হয়। এই মেশিনে আমরা যদি আরএনএ এক্সট্রাকশন করতে যাই, তাহলে নির্দিষ্ট পরিমাণ স্যাম্পলকে একটি স্লটে নিতে হয়, যেটাকে আমরা স্যাম্পল স্লট বলি। সেখানে নেওয়ার পর আমরা সেই স্যাম্পলটাকে নিয়ে এসে এই স্যাম্পল স্লটে বসাবো। এটি অটোমেটেড এক্সট্রাকশন মেশিন। এএফআইপির দুটি কোভিড ল্যাবে প্রতিদিন করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক। এক্সট্রাকশন মেশিন থেকে স্যাম্পলগুলো এই মাস্টার মেশিনে আসে, এখানে এসে সেগুলোকে আলাদা করা হয় এবং নমুনাগুলো ফাইনাল টেস্টে দেওয়ার জন্য সেই যেই স্যাম্পলিং মেথড আছে সেই স্যাম্পলিং মেথডটি ফলো করা হয়, যেটাকে আমরা বলি পিসিআর মেশিন, অর্থাৎ বায়োসেফটি লেভেল 2 মেনটেন করে এই যে মেশিনটি আছে এই মেশিনটিতে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। করোনার নমুনার রেজাল্টগুলো কিভাবে আসে? আমরা বলছি যে হাজার হাজার নমুনা নেওয়া হচ্ছে, রেজাল্ট দিতে কেন এত দেরি? আসলে একটা করোনার নমুনার রেজাল্ট দিতে গেলে সেই নমুনাটি ফাইনালি আসতে এখানে 4 থেকে 5 ধাপ আপনার অনুসরণ করা হয় এবং সেখানে যাতে রিপোর্টটি নির্ভুল আসে সেটি নিশ্চিত করতে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা, সর্বোচ্চ পর্যায়ের কনসেন্ট্রেশন দিয়ে এই আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজির যারা বায়োলজিস্ট আছেন তারা এই রিপোর্টগুলো বের করেন। কোভিড-19 করোনা ভাইরাস বায়োসেফটি 2 লেভেলের জীবাণু। গবেষকরা বলছেন ভাইরাসকে নিষ্ক্রিয় না করে খোলা ল্যাবরেটরি বেঞ্চে এই ভাইরাস নিয়ে কাজ করা নিরাপদ নয়। এই ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়েছে যে নতুন করে আমরা এই দুটো নতুন ল্যাব প্রতিষ্ঠা করাতে আমরা এই পাশ আর ওই পাশ দুটো ভাগ করে নিয়েছি টিম।
যেদিন এই মেশিনে কাজ হয় সেদিন আমরা ওই মেশিনটা মেনটেনেন্স করি। পুরো ইনফেক্টিভ প্রসিডিওর সব যা যা ডিসইনফেকশনের জন্য দরকার সব কিছু প্রসিডিওর হতে চলে। বায়োসেফটি ক্যাবিনেট দেখতে পেয়েছেন যেটা, আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। এবার এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। কোভিড-19 এর মহামারীর এই সময়ে বেশি ঝুঁকিতে গর্ভবতী ও প্রসূতি মায়েরা। প্রসবের পরও তারা থাকেন নানান স্বাস্থ্য ঝুঁকিতে। করোনাকালের এই যুদ্ধে গর্ভবতী নারীদের অক্লান্ত সেবা দিয়ে যাচ্ছেন আজিমপুর মাতৃসদনের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা সবাই। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। মাতৃত্বের সবচেয়ে আনন্দময় মুহূর্তটিও এখন শঙ্কায়। সুস্থভাবে সন্তানকে বাড়ি নিয়ে না যাওয়া পর্যন্ত এই আতঙ্ক কাটে না কোনোভাবেই। করোনাকালের এই দুঃসময়ে জীবনের সব স্বাভাবিকতায় থমকে গেলেও ঝুঁকি নিয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। আমি আগে যে ডাক্তার দেখাইতাম বা যা ট্রিটমেন্টে ছিলাম সে চেম্বারে বসতেছে না, আর অন্যান্য হাসপাতালও চেক আপ করাইতেছে না। এখানে শুনছি যে চিকিৎসা দেয়, সেজন্য আমি আজকে প্রথম এখানে আসছি। ডাক্তার বলে দিয়েছে যে আপনি যত সেফ হয়ে চলবেন আপনার জন্য ভালো। নর্মালি আমরা যেরকম যেই ভয়টা করি, এখন এটা একটু ডিফিকাল্ট, একটু অন্যরকম একটা ডিফারেন্ট জিনিস। এটা তো ডেফিনেটলি ভয় কাজ করে, এক্সট্রা একটা ভয়। সচেতনতা অবলম্বন করে এখানে এসেছি, যেহেতু আমরা অসুস্থ, আমাদের সেবাটা প্রয়োজন, তাই আমরা আমাদের নিজেদের দায়িত্বে এখানে এসেছি। বলছি রাজধানীর ব্যস্ততম মেটার্নিটি হাসপাতাল আজিমপুর মাতৃসদনের কথা। করোনায় আক্রান্ত হয়ে এখানকার চিকিৎসক সহ অনেকেই এখন আইসোলেশনে। তারপরও থেমে নেই চিকিৎসা সেবা। করোনার সময় অনেক প্রাইভেট হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ থাকায় বিপদে পড়া গর্ভবতী মায়েদের যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করছে এই মাতৃসদন। কোন রোগী যে করোনা আক্রান্ত, কোন রোগী করোনা না, আমরা সেটা কিছুই জানতে পারছি না। তা আমাদের ডাক্তাররাও আক্রান্ত হচ্ছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন বলি যদি খুব বেশি সমস্যা না হয় তাদের ঘর থেকে বের হতেই না করি, এবং আমাদের যে হটলাইন বোঝাটা হবে। রুগীরাও এসে অনেক সময় তথ্য গোপন করে, একটা হটস্পটের এরিয়ার লোক এসে হয়তো ঠিকানা গোপন করে কিংবা ইতিহাস গোপন করে। তারা সর্দি কাশি আছে বলে না, জ্বর আছে বলে না, বললে আমরা সাবধানতা অবলম্বন আরও একটু বেশি করতে পারি, সেটা হয় না অনেক সময়। বাস্তবতার নানা প্রতিবন্ধকতা মেনেই মা ও নতুন প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিক জীবন উপহার দেওয়ার জন্য লড়াই করে যাওয়া এই ফ্রন্টলাইন যোদ্ধারা যেন সুস্থ থাকেন, এই প্রত্যাশা সবার। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই 3 মাস আবাসিক গ্রাহকের বিদ্যুৎ বিল নেওয়া বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু বাস্তবে এই 3 মাসের যে বকেয়া বিল গ্রাহকের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, তা পেয়ে অনেক গ্রাহকই একই সঙ্গে অবাক ও ক্ষুব্ধ হয়েছেন। বিস্তারিত সহকর্মী মনিরুল ইসলাম মেট্রো রিপোর্টে। রাজধানীর খিলগাঁও প্রভাতীবাগ 2 রুমের এই টিন শেড বাসায় ফেব্রুয়ারিতে বিল এসেছিল 622 টাকা। তবে পরের 2 মাসে তা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে 4219 টাকায়। এই মাসে আসছিল বিল লিখতে, পরে বললাম যে ভাইয়া এত বিল আসলো কেন? বলতেছে যে আমরা তো জানি না, যা আসছে তাই তো। বলতেছে যে এই মাসেও আমাদের নাকি 2000 টাকা আসবে। এর 2 ভবন পর এক ফ্ল্যাট মালিক জানালেন ফেব্রুয়ারিতে তার বিল এসেছিল 1434 টাকা। তবে মার্চ এবং এপ্রিল মিলিয়ে তা হয়েছে 10,537 টাকা। বিল তো আমাদেরকে জিজ্ঞেস করেও নেয় না, তারা এসে রিডিং নিয়ে যায়, অনেক সময় রিডিং না নিয়ে অনুমানের উপর বিল করে দেয়। খিলগাঁওয়ে এরকম আরো কয়েকজনের অভিযোগ একই। আমরা প্রতি মাসে যে বিলটা দিতাম তার 4 ডবল বিল আসছে। আমরা আশা করেছিলাম যে সরকার বিদ্যুৎ বিলটা অর্ধেক করে নিয়ে আসবে। ওই যে নিষ্পটার ওই নিষ্পটার আমি 300 টাকা ঘুষ দিছি, ভাই আমার বিলটা ঠিক করে দেন। এই পর্যন্ত কাগজ নিয়ে গেছে, আসেই নেই এখন। পুরান ঢাকার ইংলিশ রোডে বিদ্যুৎ বিল জমা দিতে আসা কয়েকজন গ্রাহকের অভিজ্ঞতা এর ভিন্ন কিছু নয়। ওনারা মিটার না দেখে একটা এস্টিমেট বিল করে দিয়েছে। তো দেখা গেছে লকডাউনের আগে কিছু ভাড়াটা দেখা চলে গেছে, ওদেরও সেই সমপরি গত মাসের থেকে বিল এবার বেশি আছে। শুধু 1-2টি এলাকা কিংবা রাজধানী নয়, ঢাকার বাইরে এসেছে
এমন অস্বাভাবিক বিল। মোটামুটি আমার তো বাসায় আমরা যেতে পারি না যাওয়ার কারণে মনে করেন ওই যে বিল হয়তো কম বেশি কিছুটা হয়েছে। প্রবলেমটা হইতে পারে এই জায়গাটায় যেমন একটা বাসাতে ফ্যামিলিটা চলে গেছে, ওটা কিন্তু আমরা জানি না, হয়তো এই বাসাটা যায় কি বিল বেশি হয়ে গেছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, এভাবে বিদ্যুতের বিল করার ক্ষমতা বিতরণ সংস্থাগুলোর নেই। আমরা তাদের এই কার্যক্রমকে অপরাধ হিসেবে মনে করি এবং বিআরজি এবং এনার্জি রেগুলেটরি কমিশন অর্থাৎ বিআরসির কাছে আমরা এই ইউটিলিটি গুলোর এই ধরনের আচরণের প্রতিকার চেয়েছি, বিলগুলো বাতিল করতে বলেছি। গ্রাহকদের যেন অতিরিক্ত বিল দিতে না হয় সে ব্যাপারে ভিডিও কনফারেন্সে বিতরণ সংস্থার প্রধানদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। নিরাপদ মাতৃত্ব দিবস আজ। মায়েদের প্রসব পূর্ব, প্রসবকালীন ও প্রসব পরবর্তী জটিলতা নিরসনে সচেতনতা বাড়াতে পালন করা হয় এই দিনটি। করোনাকালে এই দিবসের গুরুত্বটাও ভিন্ন। বিপর্যয়ের এই সময়ে সন্তান জন্ম দেওয়া এবং চিকিৎসা পাওয়া নিয়ে জটিলতা দেখা যাচ্ছে। আবার প্রসূতি মা ও শিশুর কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকছে, যা রোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তাই এই দিবসে এবারের প্রতিপাদ্য করোনাকালে ঘরে থাকি, মা ও শিশুকে নিরাপদ রাখি। তবে করোনার কারণে এবার দিবসটি সীমিত আকারে পালিত হবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শোভাযাত্রা, আলোচনা সভা, কর্মশালা, পুষ্টি প্রদর্শনী হচ্ছে না। 1997 সালে দেশে প্রথমবারের মতো এই দিবসটি উদযাপিত হয়। নিউজ 3 এ পর্যায়ে নিচ্ছি বাইজি স্টিল বিরতি, এরপর আরো যা থাকছে। সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে নৌকাডুবির ঘটনায় 8 মৃতদেহ উদ্ধার এবং দিনাজপুর ও বগুড়ায় বিষাক্ত মদ পানে আরো 7 জনের মৃত্যু। করোনায় একদিনে আক্রান্ত 2000 ছাড়ালো, মৃত্যু 15 জনের। 31 মে থেকে অফিস খুলছে, বিভিন্ন নিষেধাজ্ঞা থাকবে 15 জুন পর্যন্ত। গাফিলতির কারণে ইউনাইটেড হাসপাতালে আগুন, তদন্ত দল। পিসিআর ল্যাবে অসতর্কতায় ভুল হতে পারে টেস্ট রিপোর্ট। এবং করোনাকালে ভুতুড়ে বিদ্যুৎ বিল, বিপাকে গ্রাহকরা। বিরতির পর স্বাগত জানাচ্ছি নিউজ 3-তে। এতক্ষণ প্রিমিয়ার সেমিনারের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে নৌকাডুবিতে নিখোঁজদের মধ্যে 8 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জে এখনও নিখোঁজ রয়েছেন আরও 4 জন। সকালে সিরাজগঞ্জ জেলার খাসকাউলিয়া আজিমুদ্দি মোড় ও ঘুষুরিয়া থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। মঙ্গলবার এনায়েতপুর ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকাটি চৌহালি যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ওই দিন স্থানীয়রা 54 জনকে জীবিত ও 5 জনের মৃতদেহ উদ্ধার করে। এদিকে সকালে কুড়িগ্রামের উলিপুরে ধরলাম নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 4 জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতরা হলেন কনের বাবা নুরু, আমেনা জব্বার আলী ও কমর জামান। নিহতদের বাড়ি দুর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকায়। বুধবার বিকেলে মেয়ের বৌভাত শেষে সাতভিটা থেকে কাশিম বাজারে ফেরার পথে ধরলা নদীতে ঝড়ে নৌকাটি ডুবে যায়। নৌকায় 50 জন যাত্রীর মধ্যে অধিকাংশকে উদ্ধার করা গেলেও মেয়ের বাবা সহ 4 জন নিখোঁজ ছিলেন। নৌকা একবারে সামনের দিকে ডাবছে, ডাবার পর ওখান থেকে কিছু লোক পলিথিন মাথা দিয়েছিল, পলিথিন ফাঁক দিয়ে চলে গেছে। যা এখন যে পোলাপান ছিলাম সবগুলো বাচ্চা নিছে, নিয়ে কাউরে কোলে করে নিয়ে নদী অন্য নৌকার মধ্যে উঠাই দিছে। দেওয়ার পর সবাই চলে এসেছি, আমাদের মধ্যে 4 জন লোক নাই।
ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে রাজধানী ফিরতে শুরু করেছে মানুষ। তবে গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সকালে গাজীপুরে যাত্রীদের ভিড় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। অনেকেই রাতে পণ্যবাহী গাড়িতে শহরে এসে পৌঁছেছে। মাইক্রোবাস ও মোটরসাইকেলে গন্তব্যে যাচ্ছেন অনেকেই। এদের কেউ মানছেন না সামাজিক দূরত্ব। সিরাজগঞ্জ থেকে যাত্রীরা মাইক্রোবাসে গাদাগাদি করে কর্মস্থলে ফিরছেন। অনেকে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িতে করে রওনা দিয়েছেন গন্তব্যে। কুমিল্লাতেও দেখা গেছে একই চিত্র। মহাসড়কে গণপরিবহন না থাকায় পরিবার পরিজন নিয়ে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। ঈদের ছুটি শেষে রাজধানীমুখী হাজারো মানুষের ঢল নেমেছে ফেরিঘাটগুলোতে। সামাজিক দূরত্ব উপেক্ষা করে গাদাগাদি করে ফেরি পার হচ্ছেন যাত্রীরা। ভোর থেকেই কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়লেও ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এদিকে পদ্মা নদীতে পানি বাড়ায় পন্টুন প্লাবিত হয়ে দুর্ভোগ বেড়েছে। ফেরিগুলোতে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, কাঁচামাল ও পণ্যবাহী ট্রাকের পাশাপাশি যাত্রীর চাপও দেখা গেছে। এছাড়া রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে সকালে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বেড়েছে। দিনাজপুরে স্পিরিট ও চোলাই মদ পানে স্বামী স্ত্রী এবং আপন দুই ভাই সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। এ ঘটনায় স্থানীয় হোমিও ওষুধ ব্যবসায়ী আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল থেকে আজ ভোর পর্যন্ত বিরামপুরের বিভিন্ন স্থানে তাদের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন আরও 15 জন। ঈদের রাতে বিষাক্ত মদ পান করে ওই ব্যক্তিরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদেরকে দিনাজপুরের সদরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায় মৃত ব্যক্তিরা বিভিন্ন অবৈধ হোমিও দোকান থেকে রেকটিফাইড স্পিরিট কিনেছিল। এরপর কোমল পানীয় মিশিয়ে এসব পান করে। স্থানীয়দের অভিযোগ, মাহমুদপুর আদিবাসী পাড়ার মণ্ডল মুর্মু দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছায়ায় চোলাই মদের ব্যবসা চালিয়ে আসছে। এছাড়াও বগুড়ার ধুনটে বিষাক্ত মদ পানে 2 জনের মৃত্যু হয়েছে। করোনায় এবারের ঈদ অনেকটাই বিবর্ণ। দূরত্বই তৈরি করে নিরাপত্তার আবহ। আর শারীরিক দূরত্বকে মনকে আরও কাছে টানতে, মনের কথা প্রিয়জনের কাছে পৌঁছে দিতেই এটিএন নিউজের ঈদ আয়োজন প্রজাপতি ঈদ আনন্দ। ভালোবাসা টানে এবার প্রজাপতি ঈদ আনন্দ ঘুরেছে পথে পথে। অনলাইন আর অফলাইনে সাধারণের ভালোবাসার বার্তা পৌঁছে দিয়েছে প্রাণে প্রাণে। ফেরদৌস রহমানের রিপোর্ট। ঈদের বাঁকা চাঁদ এবার খুশির নয়, ঘরবন্দির বার্তা নিয়ে হাজির। সংক্রমণ রোধে বেঁধে দেয়া নিয়মগুলি গলাগলি ধরে আনন্দের সুযোগ দেয়নি, তাই বলে থেমে নেই হৃদয় দিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া। সাধারণের সেই হৃদয়ের কথা টেলিভিশন পর্দায় তুলে ধরতে এটিএন নিউজের ঈদ আয়োজন প্রজাপতির ঈদ আনন্দ। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের প্রতি ঈদের নিয়মিত আয়োজন প্রজাপতির ঈদ আনন্দে। ঈদের 3 দিন ভার্চুয়ালের সব দরজা সবার জন্য খোলা, আর সেই দরজা দিয়ে বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের ভালোবাসার বার্তা পৌঁছেছে। সেই ভালোবাসা সযতনে রাঙিয়েছে এটিএন নিউজের পর্দা। এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা শিখে নিতাম। হৃদয়ের কথা প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়ার এমন আয়োজনে সাধারণের কাতারে যুক্ত হয়েছেন বিশিষ্টজনরাও। ঘরবন্দি জীবনে এ যেন মন বাড়িয়ে মনকে ছোঁয়া। আর আমি প্রবাসী ভাই বোনদের বিশেষ করে ধন্যবাদ দিই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। তবে ভালোবাসার যে দাবি তা তো ঘরে বসেও থাকতে দেয় না। প্রজাপতির ঈদ আনন্দ এবার তাই ঘরানা ছেড়ে রাজপথে। মন খুলে যেখানে মনের কথা বলেছেন করোনায় স্থবির রাজধানী কিংবা থমকে যাওয়া গ্রামের প্রান্তিক মানুষ। আপনজনের কাছে তো লুকোছাপা নেই। ভার্চুয়ালে গান, কবিতা বা শুভেচ্ছা বার্তার পাশে তাই ভালো থাকা না থাকার কথাও বলেছেন অনেকে। ঈদ কেমন গেল আপনাদের? আজকে এই যে 3 মাসের ভিতরে যদি কোন যে 30 পয়সা ইনকাম তাও নাই। বন্দিত্বের অস্বস্তি ঝেড়ে একদিন করোনা মুক্ত পৃথিবীতে জনপদ হবে মুখর। প্রজাপতির ঈদ আনন্দে সেদিন দূরে থেকে নয়,
গলাগলি ধরে মুক্ত হওয়ার গান গাইবে সবাই। এবার যখন করোনা কাল, সবকিছু বন্ধ, সবকিছু থমকে গেছে, কিন্তু আমরা সবাই বলছি যে দূরত্ব বজায় রাখুন। দূরত্ব কি এভাবে বজায় রাখা যায় যখন অন্তরে অন্তরে টান? অনেক কিছুর মধ্যেই আমরা তো হতাশা দেখছি যে করোনা কিছুই হলো না। আমি বলি যে ভাগ্যিস করোনা ছিল, এত কিছু দেখতে পারলাম, এত কিছু সম্ভব হলো। আমরা এখন আরো অনেক কিছু যে সম্ভব হয় এবং অল্পতেই সম্ভব হয়, খুব ভালো আইডিয়া থাকলে, খুব ভালো টিমের কাজটা যদি সবার একসাথে মিলে যায়, তখন যে অসাধারণ কিছু হয় সেটার একটা প্রমাণ রাখতে চাই। মানে এটাই একটা সিগনেচার হয়ে থাকলো এবারের প্রজাপতি ঈদ আনন্দে। ভালোবাসায় যে শক্তি, তাকে কি কোনো শৃঙ্খল বেঁধে রাখতে পারে? ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনার কারণে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে $1.1 ট্রিলিয়ন প্রণোদনা ঘোষণা করেছে জাপান। বুধবার প্রধানমন্ত্রী শিনজো আবের মন্ত্রিসভা এই সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেয়। করোনার প্রাদুর্ভাবের পর গত 3 মাসে প্রায় মন্দায় ডুবে যায় বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান। এই প্রণোদনার কারণে সংকটের 70% কাটিয়ে ওঠা সম্ভব বলে ধারণা করা হচ্ছে। 2 দফায় রেকর্ড $234 ট্রিলিয়ন ইয়েন বা $2.18 ট্রিলিয়ন অতিরিক্ত অর্থায়নের পরিকল্পনা করছে জাপান, যা দেশটির মোট জিডিপির 40%। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, প্রণোদনার কিছুটা তালিকাভুক্ত ব্যবসায়ীদের হাতে সরাসরি তুলে দেওয়া হবে, আর কিছুটা যাবে বন্ডের মাধ্যমে। এদিকে অটোমোবাইল শিল্পকে ঘুরে দাঁড়াতে সহায়তার অংশ হিসেবে €8 বিলিয়ন প্রণোদনার ঘোষণা দিয়েছে ফ্রান্সও। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। করোনার প্রভাবে মানিকগঞ্জে ক্ষতির মুখে পড়েছেন পোল্ট্রি খামারিরা। মানিকগঞ্জের ঘিওরে 4 বছর আগে মুরগির খামার শুরু করেন শফিকুল ইসলাম। খামার করে বেশ লাভবানও হচ্ছিলেন তিনি। তবে করোনার সংক্রমণ রোধে সামাজিক অনুষ্ঠান ও হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় তার খামারের মুরগি বিক্রিও বন্ধ হয়ে গেছে। এছাড়া প্রতিদিনই মড়ক লেগে মুরগি মারা যাচ্ছে। এ পর্যন্ত তার খামারে 1500 মুরগি মারা গেছে। ভ্যাকসিন দিয়েও মিলছে না প্রতিকার। একই চিত্র জেলার অন্যান্য খামারিদের। প্রতিদিন 3000 ডিম উৎপাদন করলেও দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন তারা। নিউজ এট 3 এ পর্যায়ে আবারও নিচ্ছি বাজেট স্টিল বিরতি, এরপর আরো জানিয়ে ফিরব। আজ সামাজিক মাধ্যম নিয়ে নির্বাহী আদেশে সই করবেন ট্রাম্প এবং অবসর রহস্য নিয়ে মুখ খুললেন মাশরাফি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এট 3-তে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ে নির্বাহী আদেশ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারই ট্রাম্প এই আদেশে সই করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এরপরই হোয়াইট হাউসের পক্ষ থেকে নির্বাহী আদেশের ব্যাপারে জানানো হলো। মার্কিন নির্বাচন নিয়ে একটি পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি টুইটারের সঙ্গে বিরোধ শুরু হয় ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচন সংশ্লিষ্ট ট্রাম্পের একটি পোস্টকে বিভ্রান্তিকর তথ্য উল্লেখ করে ট্রাম্পকে সতর্ক করে দেয় টুইটার। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে নির্বাহী আদেশের উদ্যোগ নেন ট্রাম্প।
তবে এই নির্বাহী আদেশে কি বলা হবে সেটি এখনো নিশ্চিত করে কেউ বলতে পারেননি। ধারণা করা হচ্ছে টুইটারের সঙ্গে ওই বিরোধের জেরে নির্বাহী আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেয়া নির্বাহী আদেশ বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা নেই। করোনা ভাইরাসের বিস্তার কোনো দেশে কমেছে, আবার কোথাও বেড়েছে। নতুন করে করোনার সংক্রমণ বেড়েছে দক্ষিণ কোরিয়া ও ব্রাজিলে। গত 24 ঘন্টায় দক্ষিণ কোরিয়ার 79 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলে দেওয়া হয়েছে স্কুলগুলো। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করানো হচ্ছে। অন্যদিকে ব্রাজিলে 22,000 মানুষ একদিনের ব্যবধানে আক্রান্ত হয়েছেন। দেশটিতে 24 ঘন্টায় মারা গেছেন 1148 জন। 11 সপ্তাহ পর লকডাউন শিথিল করেছে ফিলিপাইন। 1 জুন থেকে লকডাউনের কড়াকড়ি কমানোর সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া। 2 মাস পর তুরস্কে বৃহস্পতিবার থেকে চালু হয়েছে ট্রেন সার্ভিস। স্কুল ও রেস্টুরেন্টগুলো বন্ধ রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে আরও কিছুদিন। করোনার কারণে ব্যাপক বাণিজ্য সংকটে পড়েছে ব্রিটিশ এয়ারলাইন ইজিজেট। প্রতিষ্ঠানটির 15,000-এর বেশি কর্মীর মধ্যে 30% বা 4,500 কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার কারণে ল্যাটিন আমেরিকার 1,40,00,000 মানুষ দুর্ভিক্ষে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি। প্রতিবেশী দেশ ভারতে করোনার বিস্তার লাগামহীন হয়ে পড়েছে। গত 24 ঘন্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা 6,566 জনে দাঁড়িয়েছে, আর মারা গেছেন 194 জন। গত 7 দিন ধরে আক্রান্তের সংখ্যা 6,000-এর ওপরে রয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 1,58,333 জন, আর মোট প্রাণহানি হয়েছে 4,534 জনের। বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে ভারত এখন সেরা 10-এ। এদিকে নতুন করে আরও 2 সপ্তাহের জন্য লকডাউন বাড়াতে পারে ভারত। 2 মাসের লকডাউন শেষ হচ্ছে 31 মে। তবে গত 1 মাস ধরে দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ট্রেন ও সবশেষ অভ্যন্তরীণ বিমান সার্ভিস প্রায় উন্মুক্ত করে দেওয়ার করোনা সংক্রমণের হার বেড়েছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি নামের একটি প্রতিষ্ঠান সাম্প্রতিক জরিপে দেখিয়েছে শুধু গত মাসেই ভারতে প্রায় 12,20,00,000 মানুষ চাকরি হারিয়েছেন। সতর্ক করে বিশ্বব্যাংকও বলেছে করোনা মহামারীতে 4,90,00,000 মানুষ চরম দারিদ্র্যের মধ্যে পড়তে যাচ্ছে। এর মধ্যে ভারত ও আফ্রিকার নাগরিকের সংখ্যাই বেশি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সেদেশের কংগ্রেসকে বলেছেন হংকং এখন আর চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল নয়। এক বিবৃতিতে পম্পেও বলেন, কোনো দায়িত্বশীল ব্যক্তি এখন আর এই দাবি করতে পারবেন না যে হংকং চীন থেকে উচ্চমাত্রায় স্বায়ত্তশাসন পাচ্ছে। এ সময় হংকংয়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় চীনের প্রস্তাবিত নতুন জাতীয় নিরাপত্তা আইনের সমালোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, একের পর এক কার্যকলাপের মাধ্যমে হংকংয়ের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। হংকংয়ে চীন বিরোধী নতুন আন্দোলন শুরুর পর থেকে এই পর্যন্ত কয়েক শত মানুষকে আটক করেছে পুলিশ। চীনের পার্লামেন্টে বৃহস্পতিবারই প্রস্তাবিত নিরাপত্তা আইন পাশের কথা রয়েছে। এই আইন চালু হলে হংকংয়ের বিশেষ স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। চীনের পরিকল্পিত নিরাপত্তা আইনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর। মাশরাফির অবসর নিয়ে অনেক কথা আর অনেক গুঞ্জন রয়েছে। বুধবার রাতে এক ফেসবুক লাইভ আড্ডায় দর্শকদের মাশরাফি জানান 2019 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন তিনি, কিন্তু কেন নেননি। অবশেষে সেই রহস্য খোলাসা করলেন বাংলাদেশের সফলতম এই অধিনায়ক। শুধু একটা কথা বলবো যে ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচে আমি অবসর নিতে চেয়েছিলাম। এটা একজন মানুষ, মানে আমি বলছি, যদি কেউ ডিনাই করতে পারে, ইভেন যদি ক্রিকেট বোর্ড থেকেও ডিনাই করতে পারে, তাহলে আমার সামনাসামনি কোনো একদিন লাইভে এসে কথা বলতে হবে তাদের। কিন্তু তারপরে যেটা হয়েছিল যে ঠিক আছে, তো মানে এইভাবে না হোক, সুন্দরভাবে হলেই বেটার, সেরকম একটা কথা আসছে। যেটা হয়েছে যে আসার পরে যখন জিম্বাবুয়েকে
কত টাকা খরচ করে একটা ম্যাচ অ্যারেঞ্জমেন্ট, এটা আমার ঠিক খেয়াল নেই, আপনারাই জানেন ভালো, যে 2 কোটি মনে আছে টাকা। না 2 কোটি টাকা। সো তখন আমার কাছে মনে হয়েছিল মাশরাফি হয়তোবা ডিজার্ভ করে যে একটা ম্যাচ রিটায়ার্ড করাটা মাঠ থেকে, বাট হি ডোন্ট ডিজার্ভ 2 কোটি টাকা একটা ম্যাচের জন্য। হি ডোন্ট ডিজার্ভ যে যেখানে ফার্স্ট ক্লাস ক্রিকেট এই অবস্থায়, সেখানে আমার একার জন্য একটা ম্যাচ 2 কোটি টাকা দিয়ে অ্যারেঞ্জমেন্ট করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্রেফ এই জায়গা থেকে আমি রিটায়ার্ড করিনি, মানে এতই ব্যস্ততা, 2 কোটি টাকা দিয়েই আমাকে রিটায়ার্ড করাতে হবে। সো এইসব জিনিসও কিন্তু আমার মাথার ভিতরে এসেছে। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ঠিক না, মানে আপনি যেটা বলছেন জিত ঠিক না, বাট আমার কাছে মনে হচ্ছে যে নট নেসেসারি এখন। আর আমাকে যে মাঠ থেকে রিটায়ার্ড করতেই হবে এরকম কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না। মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এমন গুজবের কারণে চটেছেন ধোনির স্ত্রী সাক্ষী সিং। টুইটার ব্যবহার করা কয়েকজন বুধবার বিকেলে ধোনির অবসর নিয়ে গুজব ছড়ানো শুরু করে। এরপর ধোনি নিজেই জানান এসব খবর মিথ্যা। পাকিস্তানের সাবেক ওপেনার তৌফিক উমর করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পাকিস্তানের দ্বিতীয় এবং বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে তৌফিক করোনায় পজিটিভ হলেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ, স্কটল্যান্ডের মাজিদ হক ও দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণীর ক্রিকেটার সোলো এনকুইনির এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন। জিও নিউজকে তৌফিক জানান বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। 2001 সালে জাতীয় দলে অভিষেকের পর 2006 সাল পর্যন্ত টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন তৌফিক। 2014 সালে সবশেষ টেস্ট খেলেছেন সাবেক এই ওপেনার। আর ক্যারিয়ার থেমেছে 44 টেস্ট খেলে। 7 সেঞ্চুরি ও 15 50-তে প্রায় 3000 রান করেছেন। ওয়ানডে ক্যারিয়ারে খেলেছেন 22 ম্যাচ। শঙ্কার মেঘ কেটে গেছে। 2020-21 সামার মৌসুমের জন্য সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। সেখানে ভারতের সঙ্গে সিরিজও রয়েছে। 3 ডিসেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হবে ভারতের অস্ট্রেলিয়ার সফর। গতবারের সফরে ব্রিসবেনের এই মাঠে খেলেনি ভারত। দ্বিতীয় টেস্ট হবে দিবারাত্রির। 11 থেকে 15 ডিসেম্বর অ্যাডিলেড ওভালে নিজেদের দ্বিতীয় ও বিদেশের মাটিতে প্রথম গোলাপি বলের টেস্ট খেলবে বিরাট কোহলিরা। মেলবোর্নে হবে বক্সিং ডে টেস্ট। আর 3 জানুয়ারি সিডনিতে শুরু হবে চতুর্থ ও শেষ টেস্ট। 4 ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে ওয়ানডে সিরিজও যোগ হতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো খবরে বলা হচ্ছে বিসিসিআই জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রাজি হয়েছে। করোনা ভাইরাসে ক্রিকেট বিশ্বের সব খেলা বন্ধ হয়ে যাওয়ায় বর্ডার গাভাস্কার সিরিজ পড়ে যায় হুমকির মুখে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজের সূচি চূড়ান্ত করায় ধোঁয়াশা কেটে গেছে। দর্শক, শেষ করব নিউজ আর 3। তার আগে এক নজরে জানিয়ে দিচ্ছি প্রিভিয়াস সিমেন্টের সৌজন্যে আজকের সংবাদ শিরোনামগুলো। করোনায় একদিনে আক্রান্ত 2000 ছাড়ালো, মৃত্যু 15 জনের। 31 মে থেকে অফিস খুলছে, বিভিন্ন নিষেধাজ্ঞা থাকবে 15 জুন পর্যন্ত। গাফিলতির কারণে ইউনাইটেড হাসপাতালে আগুন, তদন্ত দল। পিসিআর ল্যাবে অসতর্কতায় ভুল হতে পারে টেস্ট রিপোর্ট। করোনাকালে ভুতুড়ে বিদ্যুৎ বিল, বিপাকে গ্রাহকরা। সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে নৌকা ডুবিতে আরো 8 মৃতদেহ উদ্ধার। দিনাজপুর ও বগুড়ায় বিষাক্ত মদ পানে আরো 7 জনের মৃত্যু। আজ সামাজিক মাধ্যম নিয়ে নির্বাহী আদেশে সই করবেন ট্রাম্প। এবং অবসর রহস্য নিয়ে মুখ খুললেন মাশরাফি। এ ছিল নিউজ at 3। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।